This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মা মেয়র পরিষদ তার নেমপ্লেট লাগানো সেই গাড়ি নিয়ে স্টিয়ারিংয়ে তারই ছেলে বেপরোয়া ব্যস্ত সময়ে হালতুতে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার ৯৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের ছেলে শুদ্ধসত্য বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের মেয়র পরিষদের ছেলের বেপরোয়া ড্রাইভিংয়ে এক বৃদ্ধ রক্তাক্ত হয়েছে, আহত হয়েছেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে এসএসকেএমে, তিনি ট্রমা কেয়ারে রয়েছেন। তবে রবীন্দ্র সরোবর থানায় জামিনযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। মুখ্যমন্ত্রীর সেফ ড্রাইভ সেফ লাইফ স্লোগানে কি গুরুত্ব নেই তার দলেরই মেয়র পরিষদের ছেলের, এ প্রশ্ন উঠছে। বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন কাউন্সিলরের ছোট ছেলে শুদ্ধসত্য বন্দ্যোপাধ্যায়। কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায় ৯৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এবং বেপরোয়াভাবে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। এক মহিলা তিনি আহত হন বলে জানা যাচ্ছে। পাশাপাশি এই গাড়ির বিভিন্ন অংশ ভেঙে গিয়েছে, তুবড়ে গিয়েছে। যে গাড়ি, সেই গাড়ির যে সামনের নাম ফলক তাতে লেখা রয়েছে মেম্বার অফ মেয়র ইন কাউন্সিল কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। অর্থাৎ মিতালি বন্দ্যোপাধ্যায় যে গাড়ি ব্যবহার করার কথা সেই গাড়ি ব্যবহার করছিলেন তার দুই ছেলে, এবং ছোট ছেলে তিনি ড্রাইভিং সিটে ছিলেন বলে জানা যাচ্ছে। এবং এই গোটা গাড়ি বিভিন্ন জায়গায় রক্তের দাগ লেগে রয়েছে, গোটা গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে, এবং বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য জামিনযোগ্য ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। স্বাভাবিকভাবেই বলা চলে কলকাতা শহরে যেভাবে দুর্ঘটনা বাড়ছে সেখানে আরও সতর্ক হওয়া কি প্রয়োজন নয় একজন জনপ্রতিনিধির ছেলের? আর কেনই বা এই গাড়ি, যে গাড়ি মেয়র ইন কাউন্সিলের ব্যবহার করার কথা মেম্বার, সেই গাড়ি অন্য কেউ ব্যবহার করবে অন্য কোনো কাজে, সেই প্রশ্নই উঠছে। ক্যামেরায় গৌরবের সঙ্গে সুমন, TV9 বাংলা, গোলপার্ক, কলকাতা। অনেক পুলিশ আছে যারা সৎ পথে, আইনি পথে, যা রুল বুকে আছে সেই কাজ করতে চান, কিন্তু ওনারা ভয় পান যে জয়রামন সাহেব, যিনি সেই সময় IAS গোদালাকে অ্যারেস্ট করেছিলেন, করার মাত্রই তাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল। দময়ন্তী সেনের পরিস্থিতি আমরা দেখেছি। যত ভালো অফিসার আছে তাদেরকে যেভাবে, মানে চুরি করলে প্রমোশন, আর যদি চোর ধরে বলে তাহলে ডিমোশন, এই নীতিতে কলকাতা বা রাজ্য পুলিশ চলছে। ফলে ভালো অফিসাররা আস্তে আস্তে সরে যাচ্ছে। এটা আসলে সবাই ভাবছে এটা বাপের জমিদারি, পুরো রাজ্যটা হচ্ছে বাবার জমিদারি। যা খুশি তাই করব, যা খুশি তাই করব। পুলিশ আমার বাড়ির চাকর, পুলিশ আমার বাড়ির চাকর, মন্ত্রী আমার ঘরের লোক, মুখ্যমন্ত্রী আমার পিসিমা। এরা যা খুশি তাই করবে। সাধারণ মানুষ সে বিভিন্ন ভাবে মরবে। খুবই খুবই দুঃখজনক, দুর্ভাগ্যজনক। ৫ জন আহত হয়েছে গুরুতর। প্রথমত তার সুচিকিৎসা হোক এবং সে সুস্থ থাকুক, এটা আমরা চাইব। আর এটা তো তৃণমূলের নিয়ম মানা, তো তৃণমূলের কোথাও লেখা নেই। নিয়মের বাইরে থাকাটাই তো তৃণমূলের কাজ। মেয়র ইন কাউন্সিলের গাড়ি নিয়ে, মেয়র নেই, মেয়রের ছেলে কি বলে, মেয়র ইন কাউন্সিলের ছেলে চালাচ্ছিলেন, অ্যারেস্ট করুক পুলিশ। কিন্তু কর্পোরেশনের গাড়ি, কর্পোরেশনের গাড়ি তো কারোর ফুর্তি করার জন্য নয়, অথবা কারোর নিজের জন্য নয়। কর্পোরেশনের উচিত এক্ষুনি অ্যাক্ট করা। আর এই সমস্ত জিনিস অ্যাক্ট না করে করে বেআইনি কাজ করতে করতে আজকে পশ্চিমবাংলাটা এই দশা হয়েছে। আজকের এই ঘটনাগুলো আপনাদের জানালাম ঠিকই, কিন্তু এই নেতা পুত্রদের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর যে অভিযোগ, সে অভিযোগ কিন্তু এই প্রথম নয়। আপনাদের অনেকেরই মনে আছে এর আগেও বহুবার বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ছেলেকে পুলিশ গ্রেফতার করেছে। 2019 সালের কথা বলি আপনাদের। 2019-এর অগস্ট মাসে বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে পাঁচিলে ধাক্কা। বিজেপির তৎকালীন রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের ছেলে আকাশকে গ্রেফতার করে পুলিশ। 2016 সালের 13ই জানুয়ারি রেড রোডে বায়ুসেনার কর্পোরাল অভিমন্যু গৌড়কে পিষে দেয় প্রাক্তন বিধায়ক মোহাম্মদ সোহরাবের ছেলে অডি। অগস্ট মাসে 2022 সালে খিদিরপুরে ৭৯ নম্বর ওয়ার্ডের তৎকালীন তৃণমূল কাউন্সিলর রামপেয়ারে রামের ছেলের গাড়ির ওপর উল্টে যায় লরি। মৃত্যু হয় কাউন্সিলর পুত্র রামকিং করের। 2023 সালের মার্চ মাসে EM বাইপাসে গার্ডরেল ভেঙে অন্য লেনে ঢুকে যায় তৃণমূল নেতা আরাবুল ইসলামের ছেলে হাকিমুলের গাড়ি। জুলাই মাস এই বছর 2024 সালে গৌরলিতে শিবসেনার শিন্ডে শিবিরের নেতার ছেলে মিহিরের BMWর ধাক্কায় মহিলার মৃত্যু হয়। 2024 সালের মে মাসে পুনে মত্ত অবস্থায় পোরশে চালিয়ে
ইঞ্জিনিয়ারকে পিষে মারার অভিযোগ ওঠে এনসিপির অজিত শিবিরের বিধায়ক সুনীল টিংয়ের ছেলের বিরুদ্ধে। ফলে এই ঘটনা নেতা পুত্রদের ছেলেদের এই বেপরোয়া গাড়িতে অনেকেরই পরিস্থিতি বেহাল হয়েছে, অনেকেরই মৃত্যু ঘটেছে। অন্যদিকে কলকাতার বুকে মিনি বাংলাদেশ কি গুলশান কলোনি? তার কারণ এ প্রশ্ন উঠছে, কসবার গুলশান কলোনি কি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ডেরা হয়ে উঠছে দিনকে দিন? এ নিয়ে শোরগোলের মধ্যেই এবার অনুপ্রবেশের সমস্যা নিয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। অনুপ্রবেশকারীদের জন্য রেড কার্পেট বিছিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা দেশের জন্য মারাত্মক হতে পারে আশঙ্কা প্রকাশ করে সরাসরি আক্রমণ জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। भारत के सुरक्षा के लिए ममता बनर्जी की नीति की सरकार खतरे की घंटी है, क्योंकि विदेशियों के लिए, घुसपैठियों के लिए, बांग्लादेशी हो, रोहिंग्या हो, उसके लिए ये रेड कारपेट बिछा करके, और जिसके कारण आज देश के लिए ये खतरे की घंटी है। আপনারা শুনলেন গিরিরাজ সিং কি বলেছেন। আমার সহকর্মী প্রদীপ্ত এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইন রয়েছেন। প্রদীপ্ত, এর আগেও আমরা দেখেছি এই অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বারবার তৎপরতা, তারা বেশ কিছু ক্ষেত্রে উষ্মা প্রকাশ করেছেন। এবার এ রাজ্যে অনুপ্রবেশের ক্ষেত্রে সরাসরি মুখ্যমন্ত্রীর দিকে তারা অভিযোগের আঙুল তুলছেন। বিষয়টা কিন্তু আরো অনেকটা গুরুতর হলো, কি বললেন? দেখো, খুব স্বাভাবিকভাবেই এটা বিজেপির তরফ থেকে বারংবার এই অভিযোগ তোলা হচ্ছে এবং সেই দলের লাইন মেনেই গিরিরাজ সিংও আজকে সে কথাই বললেন। এবং কয়েকদিন আগে অমিত শাহ এ রাজ্যে এসেছিলেন, তিনি যখন পেট্রাপোল সীমান্তে একটি কর্মসূচিতে গিয়েছিলেন, সেখান থেকেও কিন্তু এই অনুপ্রবেশের প্রসঙ্গ তিনি বারংবার তুলেছেন এবং সেক্ষেত্রে এই অনুপ্রবেশ বন্ধের জন্য বিজেপি সরকারকে আনতে হবে, এই কথাও কিন্তু তারা বারবার বলেছেন। এবং এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন প্রান্তেই বাংলাদেশি অনুপ্রবেশকারী বিষয় নিয়ে চর্চা চলছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে গিরিরাজ সিং এর এই মন্তব্য আরো একবার তাতে ঘিতাহুতি করলো বলেই মনে করছেন পর্যবেক্ষক মহলের বিশেষজ্ঞরা। যদিও তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে অনুপ্রবেশের দায় তো আদতে বিএসএফ এর, আর সেক্ষেত্রে বিজেপি নেতৃত্ব যা বলছে তা হলো জমি চাওয়া হচ্ছে, বর্ডারের যে জায়গাগুলো রয়েছে সেখানে কাঁটাতার লাগানোর জন্য। এমনকি খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব কয়েকদিন আগে রাজ্যের শীর্ষ কর্তাদের সঙ্গে, শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে গিয়েছেন। জমির দাম তারা যত বেশি হোক না কেন্দ্রীয় সরকার দিতে রাজি, কিন্তু তাও রাজ্য সরকার দিচ্ছে না। ফলে অনুপ্রবেশ বাড়ছে এবং এই ইস্যুটা বিজেপির দীর্ঘদিনের ইস্যু, অনুপ্রবেশের প্রসঙ্গ তারা বিভিন্ন নির্বাচনে অস্ত্র করেছে এই রাজ্যের ক্ষেত্রে, আগামী দিনেও তারা করবে, সেটাও গিরিরাজ সিং এর এই বক্তব্যের মধ্যে দিয়ে যেমন ভাবে স্পষ্ট হলো। তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে কিন্তু আরো একবার অস্বস্তি বাড়ালেন গিরিরাজ সিং, অন্তত তেমনটাই। একদমই, গিরিরাজ সিং এক্ষেত্রে সরাসরি মুখ্যমন্ত্রীকে বলছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি রেড কার্পেট বিছিয়ে রেখেছেন। কিভাবে দেখছেন বিরোধী দলনেতারা, কিভাবে দেখছেন বিরোধী রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা, আমরা জানবো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, আজকে গিরিরাজ সিং এর এহেন উষ্মা প্রকাশ, সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকে তিনি অভিযোগের আঙুল তুলছেন, কি বলবেন আপনারা? গিরিরাজ কে, কারা, কি মন্ত্রী, কোথাকার মন্ত্রী আমি জানি না। তো দিল্লিতে কোনো একজন মন্ত্রী আছে বোধ হয়, এর আগে দু একবার নাম শুনেছি। সচরাচর বঙ্গ বিরোধী মনোভাব নিয়ে চলে যেটা বিজেপির কাজ, সবসময় তো তাই। দিল্লির গভর্নমেন্ট দায়িত্ব পথে বর্ডার সুজনবাবু, যদি একটু অবস্থান পরিবর্তন করা যায়, আপনার কল ড্রপ হচ্ছে, আমি স্পষ্ট করে শুনতে পাচ্ছি না, যদি একটু অবস্থান পরিবর্তন করা যায় প্লিজ। না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা কথা বলার চেষ্টা করছিলাম সুজন চক্রবর্তী, সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। আপনাদের আরও একবার জানাই, কলকাতার বুকে মিনি বাংলাদেশ গুলশান কলোনি অভিযোগ উঠছে। কসবার গুলশান কলোনিতে বাংলাদেশ অনুপ্রবেশকারীদের ডেরা হয়ে উঠছে। এ নিয়ে শোরগোলের মধ্যে এবার অনুপ্রবেশের সমস্যা নিয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। কি বলে তিনি নিশানা করলেন একবার শোনাই আপনাদের। भारत के सुरक्षा के लिए ममता बनर्जी की नीति की सरकार खतरे की घंटी है, क्योंकि विदेशियों के लिए, घुसपैठियों के लिए, बांग्लादेशी हो, रोहिंग्या हो, उसके लिए ये रेड कारपेट बिछा करके, और जिसके कारण
आज देश के लिए ये खतरे की घंटी है। এভাবে সরাসরি এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করছেন কেন্দ্রীয় মন্ত্রী। কি বলছেন তার দলেরই এক সদস্য তৃণমূল কংগ্রেস নেতা শান্তনু সেন, আপনাদের শোনাবো। পাশাপাশি বিজেপি কিভাবে দেখছে, কি প্রতিক্রিয়া শঙ্কর ঘোষের, শোনাবো আপনাদের। যদি অনুপ্রবেশ এখনো বন্ধ না হয়ে থাকে দেশের বিভিন্ন প্রান্তে, যেভাবে চীনের আগ্রাসন কমেনি, পাকিস্তানের আগ্রাসন কমেনি, সেই অনুপ্রবেশের জন্য দায়ী বর্ডার সিকিউরিটি ফোর্স, আর বর্ডার সিকিউরিটি ফোর্সের ব্যর্থতার দায়ী কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের। আজকে যে গুলশান কলোনির নাম উঠে এসছে, এরকম লাখো লাখো গুলশান কলোনি তৈরি হয়েছে। দুর্ভাগ্য এখনো সমাজ মাধ্যম বা প্রচার মাধ্যমের আলো পড়েনি। আলো পড়লে এই চেহারা যে বিভৎসতার নিয়ে মানুষ পশ্চিমবঙ্গের মানুষের কাছে আসবে, সেটা অবর্ণনীয়। গত শুক্রবার হামলা হয়েছিল, তার উপর হামলার চেষ্টা হয়েছিল, তার ঠিক 5 দিনের মাথায় কলকাতা পুরসভায় এলেন সুশান্ত ঘোষ। মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করতে এসেছেন। গতকাল মেয়রকে ডেকে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সুশান্ত ঘোষ মেয়রের সঙ্গে দেখা করে বিস্তারিত বিষয়ে কথা বলতে এসেছেন। গত শুক্রবার আপনারা জানেন, স্কুটারে করে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করার চেষ্টা করে এক দুষ্কৃতী। যুবরাজ কুমার নামে দুষ্কৃতীকে পুলিশ পাকড়াও করে। তারপর যে গাড়ি করে তারা রেকি করেছিলেন সেই ট্যাক্সি চালককে গ্রেফতার করা হয়। এই ঘটনায় একটার পর একটা পরত খুলতে থাকে। আমার সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে রয়েছেন। সায়ন্ত, আজ 5 দিন পর সুশান্ত ঘোষের মেয়রের সঙ্গে দেখা করতে যাওয়ার তাৎপর্য কতটা, কি কি জানা যাচ্ছে এই বিষয়ে, আর কি কি আপডেট? দেখো, সুশান্ত ঘোষ আজকে গত শুক্রবার হামলা হয়েছিল, প্রায় 5 দিনের মাথায় আজকে সুশান্ত ঘোষ কলকাতা পুরসভায় এলেন এবং মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করলেন। গতকাল মেয়র ফিরহাদ হাকিম তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে দেখা করেছিলেন কসবা ইস্যুতেই। আজকেও সুশান্ত ঘোষ সেই কসবা ইস্যুতেই আসেন এবং মেয়রের সঙ্গে দেখা করে কসবার পরিস্থিতি সম্পর্কে জানান। যেটা সূত্রের খবর, মেয়র সুশান্ত ঘোষকে জানিয়েছেন যে আগামী 2 দিনের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নবান্নে ডেকে পাঠাবেন এবং সেই মতো সুশান্ত ঘোষ যেন গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে যাবতীয় বিষয় জানান এবং কসবার কি পরিস্থিতি হয়ে রয়েছে এবং জলাজমি ভোট নিয়ে যে বিতর্ক হচ্ছে তাতে তৃণমূল যে নাম জড়িয়েছে, এই গোটা বিষয়ে তৃণমূল সুপ্রিমোর কাছে যেন সুশান্ত ঘোষ জানান। এই বিষয়ে যাবতীয় কথা হয় এবং প্রায় 10 থেকে 15 মিনিট তাদের মধ্যে কথা বলার পর সুশান্ত ঘোষ বেরিয়ে যান। শান্ত, পুলিশের ভূমিকা নিয়ে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যথেষ্ট উষ্মা প্রকাশ করেছিলেন মেয়র ফিরহাদ হাকিম। আমরা জানি সুশান্ত বাবু বলেছিলেন যে পুলিশের ভূমিকা এক্ষেত্রে যথেষ্টই উদ্বেগজনক, তারা দুশ্চিন্তায়। সেই বিষয়টা নিয়ে কি একটু গুরুতরভাবে কোনো কথা হয়েছে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে? একদমই। দেখো, পুলিশ প্রশাসন নিয়ে যে মূলত যেটা কথা হচ্ছে, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুলিশ মন্ত্রী, তাই সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পুলিশের ভূমিকা এবং পুলিশ কতটা অ্যাক্টিভ ছিল বা কতটা নিষ্ক্রিয় ছিল, সেই গোটা বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই সুশান্ত ঘোষ জানাবেন বলে স্থির করেছেন এবং সেটাও ফিরহাদ হাকিমের কাছ থেকে সম্মতি নেওয়ার পরই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানাবেন। এবং মেয়র সেটা বলেছেন যে মেয়র থেকে বরং মুখ্যমন্ত্রীর কাছে বলা বিষয়টি আরো অনেক গুরুত্ব পাবে। একেবারেই আমরা আশা রাখবো এই সমস্যার সমাধান করবে। ধন্যবাদ শান্ত।